আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি দাউদ রোগে আক্রান্ত, অথবা আপনার পরিবারের কেউ কি দাউদ রোগে আক্রান্ত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। কর্মরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা আলাপ করব দাউদ রোগ সম্বন্ধে। এই রোগটি কি, কেন হয়, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, এবং কিভাবে এর চিকিৎসা করব, চিকিৎসা করতে গিয়ে কীরকম ভুল হয় এবং সেই ভুলগুলো শুধরানোর উপায়। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনার আশা করি কাজে লাগবে। তো দাউদ রোগটি এটি একটি ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে হওয়া একটি রোগ, যা সাধারণত এক ধরনের ছোঁয়াচে রোগ। যারা ঘনিষ্ঠ সম্পর্কে থাকে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে। দাউদ রোগে সাধারণত আমাদের বাংলাদেশের প্রায় 8 থেকে 20% লোকই আক্রান্ত, কিন্তু কারো কম কারো বেশি, এবং দেখা যাচ্ছে যে যে কোনো বয়সেই এই রোগে আক্রান্ত হতে পারে। এখন এটি দেখতে কেমন? সাধারণত শুরুটা হয় ছোট ছোট দানার মতো, এবং পরে সেটা পয়সার আকার ধারণ করে এবং আস্তে 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 বড় হতে থাকে, এবং অনেক চুলকানি থাকে, এবং যখন বড় হতে থাকে তখন এর মাঝখানেরটা পরিষ্কার থাকে এবং চারপাশটা লাল থাকে, একটু স্কেলের মতো চারপাশ দিয়ে থাকতে পারে। এই রোগটি যখন হয় তখন শুধু একটাও হতে পারে, এবং এটা আস্তে আস্তে বড় হতে পারে, অথবা অনেকগুলা হতে পারে। সাধারণত দেখা যায় যে আমাদের শরীরের ভাঁজগুলোতে বেশি হয়, বিশেষ করে রানের চিপায় 2 উরুর মাঝখানে। অনেকেই এটা নিয়ে ঘুরছেন, চুলকাচ্ছে এবং বিভিন্ন রকম মলম লাগাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না। এছাড়া কারো বগলের নিচে, কারো পেটে, কারো পিঠে, এবং অনেক পুরুষেরই পাছার কাছে এটা দেখা যায়। কারো পায়ে হয়, কারো হাতে হয়, এমন ছোট ছোট বাচ্চাদের মাথায়ও হয়। তো এক এক জায়গায় এক এক রকম থাকে, এবং ভুল চিকিৎসার কারণে অনেক বেশি পরিমাণে এটি ছড়িয়ে পড়তে পারে। এখন এটি কাদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে, বা কেন, রিস্ক ফ্যাক্টর কী? যারা বেশি স্যাঁতসেঁতে পরিবেশে কাজ করে তাদের ক্ষেত্রে এটি সহজে ভালো হতে চায় না। যারা অনেক বেশি ঘামেন, টাইট কাপড় পরেন, সেক্ষেত্রে ভালো হতে চায় না। এরপরে দেখা যাচ্ছে যে যাদের ডায়াবেটিস থাকে বা ওজন অনেক বেশি, তাদেরও ভালো হতে চায় না। একসাথে এক বাসায় যারা ওভার ক্রাউডিং, অনেকজন একসাথে থাকেন, সেটাও ভালো হতে চায় না। একসাথে যারা হোস্টেলে অনেক লোক একসাথে থাকে, মেসে, জেলখানায়, তারপরে হোস্টেলে, তো এই সমস্ত জায়গায়ও যারা একসাথে থাকে তাদের একজনের থেকে একজনে ছড়ায় এবং খুব সহজে ভালো হতে চায় না। এবং যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না করলেও এই রোগটা ভালো হতে চায় না। এছাড়া যে সমস্ত জায়গায় একজন আরেকজনের টাওয়েল, গামছা শেয়ার করেন, অনেকে লুঙ্গি শেয়ার করেন, গেঞ্জি শেয়ার করেন, তো এভাবেও একজনের থেকে আরেকজনে ছড়ায় এবং চিকিৎসা করার পরও সহজে ভালো হতে চায় না। তো এগুলো হলো রিস্ক ফ্যাক্টর। আবার অনেক রোগীর দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে শরীরে। তো শরীরে যদি ডায়াবেটিস বা অন্য কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, তাদেরও সহজে ভালো হতে চায় না। এবং তার চেয়েও বড় কথা, যে সঠিকভাবে আমরা যে নিয়মগুলো বলে দিই, নিয়মগুলো না মেনে চলার কারণেও ভালো হতে চায় না। তো যে কথা বলতেছিলাম, যে এইটা ছোট ছোট পয়সার মতো শুরু হয় এবং সারা শরীরে একবারে ছড়িয়ে পড়তে পারে, এবং অনেক বড় আকারে লাল লাল চাকার মতো হয়ে যায়, এবং অনেক বেশি চুলকানি থাকে। ঘামাইলে পরে এই চুলকানি অনেক বাড়ে। এই রোগের সাথে আরও কিছু রোগের মিল আছে, যেমন সোরিয়াসিস, তারপরে নোমুলার এক্সিমা, গ্রানুলোমা অ্যানুলারি, সাবকিউটেনাস লুপাস ইরাইথোমেটোসাস, আরও অনেক রোগের সাথে এই রোগের মিল আছে। তাই গোল গোল লেশন হলেই যে সেটা দাউদ হবে তা কিন্তু নয়। এই জন্য দাউদের চিকিৎসার পরেও কোনো রোগ যদি ভালো না হয়, তাহলে বুঝতে হবে যে এটি অন্য রোগ। তাই ডায়াগনোসিস করার জন্য, রোগটি ধরার জন্য ডাক্তার আপনাকে অনেক সময় স্কিন স্ক্র্যাপিং অ্যান্ড ফাঙ্গাল মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার এই পরীক্ষাটি দিতে পারেন, এবং অনেক সময় কালচারও দিতে পারেন। তো এইটার দ্বারাই আমরা কনফার্ম হতে পারি যে আপনি দাউদের দ্বারা আক্রান্ত কি না। এখন রোগটি যখন কনফার্ম হয়ে যায়, তখন এটি চিকিৎসার বিষয় আসে। তো চিকিৎসার বিষয়ে যেটা সবচেয়ে জরুরি জিনিস, সেটি হলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরের চিকিৎসা, আমাদের
কাপড়ের চিকিৎসা এবং আমাদের পরিবারের চিকিৎসা। এখন যেহেতু এটা ছোঁয়াচে রোগ, তাই এই ৩ লাইনেই আমাদের চিকিৎসা করতে হবে। শরীরের চিকিৎসার মধ্যে বড় জিনিস হলো যে ডাক্তার আপনাকে খাবার ওষুধ এবং লাগানোর ওষুধ দিবেন, ব্যবহার করার জন্য শ্যাম্পু দিবেন। লাগানোর খাবারের ওষুধ এবং লাগানোর ওষুধ এটা যতদিন পর্যন্ত ডাক্তার দিবেন অবশ্যই ততদিন পর্যন্ত খেতে হবে। আমরা সাধারণত বলে থাকি যে যতক্ষণ পর্যন্ত আপনার রোগ ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত খেয়ে যেতে হবে। এখন কিভাবে বুঝবেন যে আপনার রোগ ভালো হয়ে গেছে কি ভালো হয়ে যায় নাই? যে আপনার যে দাউদ যেখানে ছিল ওইখানে আপনি ক্রিম লাগাতে গিয়ে দেখবেন যে আপনি ওইটা খুঁজেই পাচ্ছেন না। আগে হয়তো লাগানোর পরে একটু সাদা বা একটু কালো আকার ধারণ করছে। কিন্তু পরে যখন ১ মাস ২ মাস পরে আপনি লাগাতে গিয়ে আর খুঁজেই পাবেন না, আশেপাশের চামড়ার রঙের সাথে একই রকম দেখা যাবে, তখন বুঝবেন যে ওটি মিলিয়ে গেছে। তো এই ভালো হয়ে যাওয়ার পরেও আরও ২ সপ্তাহ আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এবং বলা হয়ে থাকে যে আপনার ক্রিমটাও একইভাবে আমরা ক্রিম লাগানোর সময় এটা ২ টা নিয়ম আছে। রুল অফ 2 বলি আমরা যে ভালো হয়ে যাওয়ার পরেও আরও ২ সপ্তাহ লাগাবেন। আর যতটুকু জায়গা আপনার হয়েছে তার আশেপাশে আরও ২ আঙ্গুল আশেপাশে আরও ২ আঙ্গুল জায়গা জুড়ে ক্রিমটা লাগাবেন। এখন ভালো হলো বাইরে থেকে লাগিয়ে ভিতর দিকে আসা। এমনি এলোমেলো করে লাগিয়ে দিলে আপনি নিজেই নিজের রোগটা ছড়িয়ে দিলেন। এখন ক্রিম লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে আমার শরীরের যে সমস্ত অংশে আমার হাত পৌঁছে না, যেমন বা আমি চোখে দেখি না আমার পিঠে অথবা আমার পাছায়, আমার পায়ের পিছনের অংশে, তো আমি পরিবারের অন্য কাউকে বলবো ওইখানে লাগিয়ে দিতে। কিন্তু আমি যদি নিজে নিজে লাগাই তো এক জায়গা লাগবে আর এক জায়গা লাগবে না, সেক্ষেত্রে কিন্তু রোগটা সহজে ভালো হবে না। আর ক্রিম লাগানোর সময় আমরা এই বিষয়গুলা খেয়াল রাখবো। আর আরেকটা জিনিস যেটা যে চুলকানির ওষুধও কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত খেতে হবে। আর সাধারণত এই ওষুধ চলার সময় যাদের যে খাবারে অ্যালার্জি আছে, কারো বেগুনে অ্যালার্জি, কারো গরুর মাংসে অ্যালার্জি, তো ওই অ্যালার্জি জাতীয় খাবার তার জন্য যেটাতে অ্যালার্জি সেটা সে সুস্থ না হওয়া পর্যন্ত বন্ধ রাখবেন। কারণ অ্যালার্জি জাতীয় খাবার খেলে সে চুলকাবে বেশি, আর চুলকালে পরে রোগটা ছড়াতে থাকবে। এখন আমাদের পরবর্তীতে ডাক্তার আপনাকে শ্যাম্পু দিতে পারেন। তো গোসলের আগে আক্রান্ত স্থানে শ্যাম্পু দিয়ে ফেনা তুলে ৫-১০ মিনিট রেখে পরে আপনি গোসল করবেন। এটি করতে পারলে ভালো। এবং অনেক সময় দেখা যায় যে সুস্থ হওয়ার পরেও আরও ১ মাস যদি শ্যাম্পু দিয়ে গোসল করা যায় তাহলে এটি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এখন আসি আমরা কাপড়ের চিকিৎসা। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, আমার শরীর থেকে জীবাণুটি কিন্তু কাপড়ে চলে গেল। তো আমি ক্রিম লাগিয়ে ভালো হচ্ছি, যে কাপড়টা আমি খুলে রাখছি সেটা যদি আবার ২ দিন পরে পরি তাহলে আমি আবার সেই জীবাণু দিয়ে আক্রান্ত হলাম। এজন্য নিয়ম হলো প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে দিতে হবে। আমি যে কাপড়টা আজকে পরে বাইরে গেলাম আর যে কাপড়টা পরে রাতে ঘুমালাম, ২ সেট কাপড়ই আমার পরের দিন গোসলের সময় ধুয়ে দিব গরম পানি দিয়ে। সম্ভব না হলে আমাদের ওইটা আয়রন করতে হবে। সবচেয়ে ভালো আয়রন করলে, কারণ আয়রন করলে জীবাণুটা এরকমভাবে মারা যাবে। কারণ আয়রনে যে হিট উৎপন্ন হয় ওতে জীবাণুটা সহজে মারা যায়। এবং সবচাইতে বেশি জিনিস হলো যে ভেতরের পার্ট এবং বাইরের পার্ট দুইটাই আমাদের আয়রন করতে হবে। আর আমরা যারা আন্ডার গার্মেন্টস ব্যবহার করি তো তাদের জন্য হলো তারা লুজ আন্ডার গার্মেন্টস পরবেন। ছেলেরা মেয়েরা যে টাইট জিন্সের প্যান্ট পরা যাবে না, সবসময় লুজ গ্যাবার্ডিনের প্যান্ট বা যে কোনো লুজ প্যান্ট পরবেন এবং লুজ জামা কাপড় পরবেন। আর আন্ডার গার্মেন্টসের ক্ষেত্রেও লুজ পরবেন। এবং ৩ থেকে ৪টা আন্ডার গার্মেন্টস থাকলে সবচেয়ে ভালো। আজকে যেটা বললাম কালকে ওইটা ধুয়ে দিব, আবার পরের দিন একটা যেটা পরবো সেটা দিয়ে দেবো। এই জন্য বেশি সংখ্যায় থাকলে সবচেয়ে সুবিধা। এখন আরও একটা যে একে অন্যের কাপড় কখনো পরবো না। বাসায় যদি কেউ বেড়াতে আসে নিজের কাপড় দিব না, প্রয়োজনে মেহমানদের জন্য আলাদা সেট কাপড় থাকতে পারে। আবার আমি যখন কোথাও বেড়াতে যাব তখন আমি কারো কাপড় পরবো না। এই জিনিসটা মেনে চলতে হবে। কেউ যদি আক্রান্ত হন তাহলে পরে অবশ্যই সে কিন্তু তার গামছা আলাদা থাকতে হবে। হাজব্যান্ডরা হইলেও ভাই বোন হইলেও স্বামী স্ত্রী থাকলেও কিন্তু তার যে গামছা সেটা আলাদা হইতে হবে। আর একটা জিনিস হলো যে একই বিছানায় যারা ঘুমায় কমসে কম সপ্তাহে ২ থেকে ৩ বার বিছানার চাদর ধুইলে ভালো। এখন আসি পরিবারের চিকিৎসা। পরিবারের মধ্যে
অন্য কারো যদি হয়ে থাকে তাহলে তাকেও কিন্তু চিকিৎসা করতে হবে। অনেক সময় দেখা যায় যে রোগীটি আমাদের কাছে আসে, উনি রোগে আক্রান্ত, আর বাসায় হয়তো তার ছেলে অথবা তার ওয়াইফের মাত্র একটা হইছে, ছোট হইছে। উনি অবহেলা করে তাদের চিকিৎসা করেন না। তো আমি ওনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করছি। উনি যখন সুস্থের পর্যায়ে থাকেন কিন্তু একই সাথে উঠা বসা চলাফেরা মেলামেশার কারণে কিন্তু উনার আবার ওই রোগটি ওনার কাছে চলে আসে এবং রোগটি সহজে ভালো হয় না। এজন্য পরিবারে যদি কারো সামান্য পরিমাণেও থাকে তাহলে কিন্তু তাকেও চিকিৎসা করতে হবে। অনেকে বলে আমার তো চুলকায় না। না চুলকালেও কিন্তু যদি দাউদ থাকে তো তাকেও চিকিৎসা করতে হবে। কারণ দেখা যায় যে কেউ কিছু মলম ব্যবহার করে, মলমের কারণে সামান্য কমে থাকে কিন্তু পরিপূর্ণ চিকিৎসা কিন্তু হয় না। এখন তো এই গেল শরীরের চিকিৎসা, কাপড়ের চিকিৎসা আর আমার পরিবারের চিকিৎসা। এখন যে ভুলগুলা আমরা করি, আমরা ক্রিমটা ঠিকঠাক মতো লাগাই না। যখনই রোগটা একটু ভালো হয়ে থাকে, একদিন লাগাই আরেকদিন লাগাই না, একবেলা ভুলে যাই আরেকবেলা ঠিকঠাক মতো লাগাই না। ক্রিম লাগানোর সাথে সাথেই কাপড় পরে ফেলি, ফলে কাপড়ের সাথে মিশে যায়। আবার আন্দাজে লাগাই পিছনে, নিজে লাগাই, অন্য কারো হেল্প নাই না, ফলে ক্রিমটা ঠিকঠাক মতো লাগে না। আবার ঘষে লাগাই, বাইরে থেকে লাগাতে ভিতরে আসতে হবে, এই কাজটা আমরা করি না। আর একটা, কাপড় আমরা ঠিকঠাক মতো ধুই না, কোনো রকম ধুই কিন্তু আয়রন করি না। তো এই কারণে কিন্তু রোগ ভালো হতে চায় না। অনেকে অফিস জব করেন বা কাজ করেন, সকালে এক কাপড় পরে বেরোয়েছেন, রাত ৯টা-১০টা পর্যন্ত ওই কাপড়ে রয়েছেন। তো তাকে আমরা যতই চিকিৎসা করি না কেন, তার এই যে ঘাম কাপড়ে রোগ কিন্তু সহজে ভালো হবে না। এই জন্য ঘাম হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে, অথবা ২ সেট কাপড় নিয়ে যেতে হবে আমার অফিসে। ওইখানে আমি দুপুরের সময় যদি বা যেকোনো সময় আমি অতিরিক্ত যদি বেশি ঘেমে যাই, আমার কর্মক্ষেত্রে, আমার মাঠে ঘাটে বা যেখানে আমি কাজ করি না কেন, আমার কাপড় পরিবর্তন করে নিতে হবে। একই কাপড়ে যদি আমি ১০-১২ ঘন্টা থাকি এবং ঘেমে থাকি, কিন্তু আমার রোগ কিন্তু ভালো হবে না। আর পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, পরিষ্কার থাকাটা খুবই জরুরি। আরেকটা ভুল আমরা সবচেয়ে করি, যে কারণে রোগটা দাইবে থাকে। যেমন অনেকেই দোকান থেকে কিনে ডার্মাসল, ক্লোবেটাসল, বেটামেথাসন, ডার্মোমিক্স, কম্বোমিক্স এই ওষুধগুলা লাগান। এতে কি হয়, রোগটা কোনো রকম লুকিয়ে থাকে কিন্তু কখনোই ভালো হয় না। চুলকানি কমে থাকে দেখে একজন লোক এটা লাগাতেই থাকেন। ফলে তার চামড়া কিন্তু পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, কিন্তু রোগ কিন্তু ভালো হয় না। তো এইজন্য যদি দাউদ হয়, কখনোই ডার্মোমিক্স, কম্বোমিক্স, বেটনোভেট এই ক্রিমগুলা কিন্তু লাগানো যাবে না। আপনাকে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে, দাউদ কনফার্ম হতে হবে এবং দাউদের চিকিৎসা করতে হবে। দাউদের চিকিৎসা যদি সঠিকমতো না করি কিন্তু এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে, ইনফেকশন হতে পারে, সেখান থেকে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হতে পারে এবং আরও বেশি মারাত্মক ক্ষতি হতে পারে। এই জন্য আমরা আরও একটা কাজ অনেকে করে, গ্যাকোজিমা নামে একটা ক্রিম আছে, ইন্ডিয়ান ড্যারোবিন নামে একটা ক্রিম আছে, অথবা অনেকে বিভিন্ন রকম জিনিস বাসায় হার্বাল জিনিস পাটায় বেটে ওইগুলা শরীরের ওইখানে লাগান। এগুলাতে অনেক বেশি অ্যাসিড বা করোসিভ থাকে। লাগানোর সাথে সাথে অথবা কিছুক্ষণ পরেই কিন্তু জায়গাটা পুড়ে যায়, লাল হয়ে যায়, ওইখান থেকে পানি পড়তে থাকে, রস পড়তে থাকে, কষ পড়তে থাকে। আমরা এটাদেরকে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস বলি। তো কন্টাক্ট ডার্মাটাইটিস তখন কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই আমাদের চিকিৎসার ক্ষেত্রে এই যে জিনিসগুলা, যে ঠেলা গাড়ি, ভ্যান গাড়িতে মাইকিং করতেছে যে না, যত রকমের চুলকানি আছে সব এক মলমে ভালো হয়ে যাবে, কিন্তু এতে যে অ্যাসিড থাকে বা যে ক্ষার থাকে, ওই অ্যাসিড আর ক্ষার আপনার স্কিনের উপরের লেয়ারটাকে পোড়ায় দেয়। ফলে আপনার জীবাণুর সাথে সাথে আপনার চামড়াটাও পুড়ে যায়। সাময়িকভাবে মনে হয় যে আপনার চুলকানি কমে গেছে, কিন্তু স্থায়ীভাবে কিন্তু কখনোই কমে না। স্বাভাবিক বুদ্ধিতে আসে যে এই মলমগুলো যদি সত্যিই কাজ করতো তাহলে পরে বড় বড় ফ্যাক্টরি হতো এবং এদের নামে বড় বড় কোম্পানি হতো এবং ওষুধের দোকানে এগুলো পাওয়া যেত। যেহেতু এইগুলো ঠেলা গাড়িতে করে বিক্রি করতেছে, বুঝতে হবে যে এর মধ্যে কোনো ঝামেলা আছে। তো যাই হোক, এই হলো আমাদের আজকে আলোচনা। তাই আপনাদের কাছে পরামর্শ যে দাউদ যখন আপনার হবে, আপনি দোকান থেকে কিনে আবোল তাবোল ওষুধ লাগাবেন না। ডাক্তারের পরামর্শ পর্যন্ত ওষুধ খাবেন এবং লাগাবেন, এবং যতদিন পর্যন্ত রোগ ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত অবশ্যই চিকিৎসা চালিয়ে যাবেন, কাপড়ের চিকিৎসা করবেন এবং আপনার পরিবারের চিকিৎসা করবেন। এবং ওজন থাকলে ওজন কমাবেন, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি অন্যদেরকে তাদের উপকারের জন্য শেয়ার করে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।